জামাতের আমিরের বক্তব্য নেওয়া হয়েছে, জনাব তারেক রহমান সাহেবের বক্তব্য নেওয়া হয়েছে। দুজনই খুবই সতর্ক মন্তব্য করেছেন, নাইদার পজিটিভ নাইদার নেগেটিভ। খুব আশাবাদীও নয়, আবার আতঙ্কগ্রস্ত নন তারা। এর মধ্যে তারেক রহমান সাহেব, তার স্ত্রী এবং তার কন্যা তিনজনে বৃদ্ধাঙ্গুল উঁচু করে যে চিহ্ন তারা দেখিয়েছে, এতে আমরা সবাই জানি যে তারা বিজয়ের ব্যাপারে খুব আশাবাদী। থাম দেখানো, উঁচু করে থাম দেখানো মানে আমরা নিশ্চিত বিজয়ের দিকে যাচ্ছি। তার যারা ভক্তকুল তারা বলার চেষ্টা করছেন এই তিনজনের মধ্যে অন্তত দুইজন প্রধানমন্ত্রী রয়েছেন আগামী দিনের, তারেক রহমান, জায়েমা রহমান এবং তার স্ত্রী জুবাইদা রহমান। আবার অন্যদিকে যারা জামাতের লোকজন তারা এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, জাযাকাল্লাহ খায়রান এ সকল কথাবার্তা তারা বলে যাচ্ছেন, নিশ্চিত বিজয়ের দিকে তারা এগোচ্ছেন। তাদের যে সকল সোশ্যাল ইনফ্লুয়েন্সার রয়েছেন, যেমন আহমদুল্লাহ, মিজানুর রহমান আজহারি, যাদের প্রচুর ফ্যান এবং ফলোয়ার রয়েছেন, তারা ইতিমধ্যেই তাদের যারা সাপোর্টার রয়েছেন তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য নানা রকম বক্তৃতা দিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে তারা ভোট দিয়েছেন এবং একই সঙ্গে তারা আল্লাহর মদত কামনা করেছেন, ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু। তো দুনিয়ার এই সকল যে বাস্তব অবস্থা, তার সঙ্গে আসমানি ফয়সালার কী ধরনের সংযোগ রয়েছে তা হয়তো রাত 8টা-9টার মধ্যে বোঝা যাবে। অর্থাৎ বিকেল 5টার মধ্যে ভোট কেন্দ্রে যে ফলাফল, সে ফলাফলটা মোটামুটি নির্ধারিত হয়ে যাবে। এখানে অনেকে আশঙ্কার কথা বললেও আমি প্রথম থেকে বলছিলাম যে ভোট কেন্দ্রে আসলে ওইভাবে ব্যাপক মারামারি হবে না, ভোট নিয়ে সন্ত্রাস করা ঠিক ওইরকম কিছু একটা হবে না। এর কারণ হলো যে সন্ত্রাস করার জন্য, মারামারি করার জন্য, গুতগুতি করার জন্য যে ব্যাকবোন দরকার, যে জিদ দরকার, পরিবেশ দরকার, পরিস্থিতি দরকার, গত 15টি বছরে আওয়ামী লীগ একেবারে সিরিঞ্জ মেরে, ইনজেকশনের সিরিঞ্জ দিয়ে মানুষের ভিতরে যে বিদ্রোহ করার ক্ষমতা, প্রতিবাদ করার ক্ষমতা, রুখে দাঁড়ানোর ক্ষমতা, যে জিনিসগুলো রয়েছে, প্রতিটি জিনিস সিরিঞ্জ দিয়ে এমনভাবে টেনে নিয়ে গেছে যে মানুষ এখন রাগ হতেই পারে না। আর মানুষ খুব সহজে ভয় পায়, মব দেখলে ভয় পায়, পুলিশ দেখলে ভয় পায়, মিলিটারি দেখলে ভয় পায়। আর দুর্বল সাধারণত অত্যাচারী হয়। যদি আপনি কাউকে দুর্বল অবস্থায় পান, তাহলে আপনার যারা প্রতিপক্ষ বা আপনি নিজে প্রায় ক্ষেত্রেই অত্যাচারীর ভূমিকায় অবতীর্ণ হন। এটা গত 17 মাস যাবৎ চলছে। আমাদের দাদাবাবু মানে ডক্টর মোহাম্মদ ইউনূস, আজকের দিনে তিনি বেশ উৎফুল্ল, চার মুখে চাঁদের হাসি। তিনি সব অদ্ভুত কথাবার্তা ভোট কেন্দ্র থেকে বের হয়ে বলছেন। তার মনে খুব খুশি, তার প্রেস সচিব থেকে শুরু করে তার যারা সমর্থক রয়েছেন পিছনে সবাই খুব ইঙ্গিতপূর্ণ খুশি। এটা নিয়ে ভিন্ন একটা প্রসঙ্গে আলোচনা হতে পারে। এখন যে আলোচনাটা করব সেটা হলো, এই নির্বাচনের আগে সারা বাংলাদেশে একটা ভাইব তৈরি করা হয়েছিল যে প্রবল ক্ষমতাধর আমেরিকা জামাত ইসলামীকে ক্ষমতা আনার জন্য প্রাণান্তর চেষ্টা করছে। জামাতের সকল কাজে তাদের ইতিবাচক সাপোর্ট রয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে ডিপ স্টেট পলিসি রয়েছে, সেই ডিপ স্টেট পলিসির প্রতিটি উইংস, প্রতিটি শাখা এবং প্রশাখা অর্থ দিয়ে, বিত্ত দিয়ে, আরও লজিস্টিক সাপোর্ট, সেটা অস্ত্র হতে পারে, অন্য এনিথিং, তারা জামাতের সঙ্গে আছেন। আর আমেরিকার একটা চরিত্র হলে, আমেরিকা যদি কারো পক্ষে নামে তাহলে তারা কিন্তু সেখানে যত রকম ক্যাজুয়ালিটি হোক, যা কিছু হোক, তারা সেটা করে ছাড়ে। এটা যেভাবে সত্য, আবার হঠাৎ করে কোনো কথা নাই বার্তা নেই আপনাকে মাঠে নামিয়ে দিয়ে যুদ্ধের ময়দানে একেবারে অস্ত্র এবং গোলা বারুদের মধ্যে আপনাকে ফেলে পেছন দিক থেকে তারা একেবারে নির্লজ্জ বেহায়ের মতো চলে যাবে। এবং তারা চলে গিয়ে কি করবে, তারা সেই আপনার যারা প্রতিপক্ষ
তাদের সঙ্গে বসে চা খাবে, সিগারেট খাবে, মদ্যপান করবে এবং আপনার পতন নিয়ে ঠাট্টা মশকরা করবে। তাদের বন্ধু হতে খুব দেরি লাগে না, শত্রু বানাতে তাদের খুব দেরি লাগে না, কাউকে সাপোর্ট দিতে দেরি লাগে না, এবং কার উপর থেকে হাত তুলে নিতেও তাদের খুব বেশি দেরি হয় না। তো সেই দিক থেকে আমরা অতীতে যে সকল রাজনীতির সমীকরণ দেখেছি, সেই সমীকরণে জামাতের সঙ্গে আমেরিকার সম্পর্ক হওয়ার কথা নয়। কিন্তু এই গত 17টি মাসে ক্রমাগতভাবে তারা যেভাবে জামাতের দিকে ঝুঁকে পড়েছেন এবং একই সঙ্গে তাদের যারা বন্ধুবান্ধব রয়েছেন পশ্চিমা দুনিয়াতে, সবাইকে নিয়ে তারা যেভাবে জামাতের দিকে ঝুঁকে পড়েছেন, সেক্ষেত্রে বিএনপি এবং অন্যান্য যারা রাজনৈতিক দল তারা রীতিমতো ভয়ে কম্পমান ছিলেন। অন্যদিকে আমরা যারা মোটামুটি একটু বিশ্লেষণ করার চেষ্টা করি, তারাও খুব অবাক বিস্ময়ে তাকিয়ে থেকেছি। জামাতের সঙ্গে আমেরিকার সম্পর্কের নানা রকম ইতিবাচক নেতিবাচক যে বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করেছি, বলার চেষ্টা করেছি, কিন্তু এই নির্বাচনের দিনে এসে মনে হচ্ছে যে আমেরিকা তাদের যে আশীর্বাদ জামাতের উপর, সেটি হয়তো তুলে নিয়েছে। সেই যে চট্টগ্রামের একটা বিখ্যাত গান আছে, মধু হই হই মোরে বিষ খাওয়াইলা বা বিষ হাওয়াইলা, এরকম ওদের আঞ্চলিক ভাষায় গান গায়। মিষ্টি মিষ্টি কথা বলে প্রেমিক কাছে আসে, তারপর প্রেমিকাকে বা প্রেমিককে সেই মধুর কথার ছলে তাকে বিষ খাইয়ে তারপর সে ভেগে যায়। এটা কেন? এই গানের মধ্যে আবহমান বাংলার একটা সংস্কৃতি রয়েছে। বাংলাদেশের মানুষ খুবই অস্থির প্রকৃতির এবং প্রেম এবং প্রণয় নিয়ে তারা দীর্ঘ সময় লেগে থাকতে পারে না। ফলে আরব দেশের সেই লাইলি মজনু কিংবা শিরি ফরহাদের মতো অমর প্রেম কাহিনী কিংবা ইসুফ জুলাইখার মতো অমর প্রেম কাহিনী আমাদের দেশে কখনো তৈরি হয়নি। আমাদের দেশে কমলার বনবাস খুবই জনপ্রিয় একটি চিত্রনাট্য। মানে আপনি তার সাথে ঘর করবেন এবং আপনার প্রতিপক্ষ আজে বাজে কথাবার্তা বলবে, তখন আপনি আপনার স্ত্রীর প্রতি, প্রেমিকের প্রতি বিশ্বাস হারিয়ে তাকে বনবাসে পাঠিয়ে দেবেন। পাক ভারত উপমহাদেশের দুটো মহাকাব্য, সেখানে মহাভারত এবং রামায়ণ। মহাভারতের যে দ্রৌপদীর কাহিনী আপনারা জানেন, যে 5টি ভাইয়ের একজন স্ত্রী, আবার 5জন ভাই দেবতা এবং মহাবীর, তারা রাজা রাজপুত্র। তো এই 5 ভাই তাদের স্ত্রীকে বন্ধক রাখলো প্রতিপক্ষের কাছে জুয়া খেলার জন্য, আর জুয়ায় প্রতিপক্ষ জিতে গেল, আর 5 ভাই সেই মাথা নিচু করে রইল যখন তাদের যে স্ত্রী দ্রৌপদী, তার বস্ত্র হরণ করা হলো, তার শরীর থেকে বস্ত্র খুলে নেওয়া হলো, উলঙ্গ করে ফেলা হলো প্রকাশ্য রাজদরবারে। এই হলো আমাদের প্রেম, আমাদের ভালোবাসা। রামের ক্ষেত্রে একই অবস্থা। সীতাকে ধরে নিয়ে গেল, আবার সীতা ফেরত এলো। এখন সন্দেহ হলো, লোকজন সন্দেহ করলো রাম দেবতা, অন্তর্যামী। তারপরে তিনি জনগণের যে সন্দেহ, তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারলেন না। তিনি প্রথমে আগুনের মধ্যে হেঁটে সীতাকে সেই তার সতীত্ব প্রমাণ করার জন্য বললেন। অর্থাৎ রাবণের কাছ থেকে যখন ফিরে এলো, এইভাবে সীতাকে তার সতীত্ব পরীক্ষা দিতে হলো। তার আগে আবার তাকে বনবাসে পাঠানো হলো। তো এই যে বাঙালির অমর প্রেম, সেই অমর প্রেমে এরকম সীতা, দ্রৌপদী, কমলা এটাই আসে। কিন্তু জীবন দিয়ে দেওয়া প্রেমের জন্য রুখে দাঁড়ানো, ঘর সংসার ত্যাগ করে সেই মরে যাওয়া, যেটি আরব্য রজনীতে রয়েছে, যেটি পারস্যে রয়েছে, যেটি ট্রান্স অক্সিয়ানাতে রয়েছে, এমনকি ইউরোপে রয়েছে, সেটি আমাদের দেশে নেই। ফলে কি হলো, আমাদের দেশের প্রেম খুব ক্ষণস্থায়ী, খুব অস্থির। এই অস্থির প্রেমের কারণে জামাতের সঙ্গে আমেরিকার যে প্রেম, এই প্রেম নিয়ে আমরা সন্দিহান। যে মিষ্টি মিষ্টি কথা বলে জামাতকে প্রতারিত করে বা জামাতকে মাঠে নামিয়ে দিয়ে পেছন থেকে তারা সরে গিয়ে আবার তারা বিএনপির সঙ্গে হাত মিলালো কিনা,
তারেক রহমান সাহেবকে মেনে নিল কিনা। নির্বাচনের আজকের এই দিনটিতে সন্দেহটা এই জায়গাতেই রাখুন, ফলাফলের জন্য অপেক্ষা করুন, আর ফলাফলের পরে সেটা বিচার। ঠিক এই সময়টিতে আপনার অনুভূতি কেমন? নির্বাচনের ময়দানে আপনি যে যে এলাকাতে রয়েছেন সেখানে জনগণের ভোট দেওয়ার আগ্রহ কেমন? আপনাদের কি মনে হচ্ছে নির্বাচনের দিন ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি খুব বেশি হবে, নাকি 14, 18 এবং 24 এই তিনটি নির্বাচনে যে ক্রমবর্ধমান হারে ভোটার উপস্থিতি কমেছে এবং 2024 সনে এসে ভোটার উপস্থিতি যেভাবে ধস নেমেছে, এবার কি এরকম হবে, নাকি 5%, 6% যে ভোট, সেই ভোটটা একেবারে লাফে 50%, 60%, 70 কিংবা 80% হয়ে যাবে? কিংবা জনাব তারেক রহমান সাহেব অথবা শফিকুর রহমান সাহেবের যে ম্যাজিক, সেই ম্যাজিকের কারণে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের দোয়া এবং আশীর্বাদের কারণে সারা পৃথিবীকে চমকিত করে দেওয়ার মতো একটি অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন হবে। জাস্ট অপেক্ষা করুন, দেখুন। আমার কাছে যেটা মনে হচ্ছে যে নির্বাচন এবার যা কিছু হচ্ছে, আমি নিজে ব্যক্তিগতভাবে এই নির্বাচনের 2 দিন আগেও স্বস্তি পাচ্ছি না, বিশ্বাস পাচ্ছি না, আস্থা পাচ্ছি না, শান্তি পাচ্ছি না। কেন পাচ্ছি না? গত 17টি মাস ধরে আমি এবং আমার মতো আরো অনেকেই বলে আসছেন। তারপরেও নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাচ্ছে। যেহেতু দেশের নাগরিক, এ দেশের কল্যাণ আমার সবার আগে। অলৌকিকভাবে হোক কিংবা ম্যাজিক্যালি হোক বা ভেলকিবাজির মাধ্যমে হোক, শান্তি থাকুক এবং দেশ গণতন্ত্রের পক্ষে যাক। ফলে আজ থেকে 2 দিন পরে যা কিছু হবে সেটার জন্য শুভাশিস রইল। কিন্তু এই যে নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে পুরো রাজনীতির অঙ্গনে যে কালো ছায়া পড়ল, সে কালো ছায়াগুলো আগামী 20-30 বছর ধরে আমাদেরকে তাড়াতে থাকবে। যখন জাতীয় জীবনে কোনো মন্দ ঘটনা ঘটে, ওটি রেশ কম করে হলো 10 বছর, মাঝামাঝি 20 বছর এবং কখনো কখনো 100 বছর সেই রাজনীতির যে কলঙ্ক, সেই কলঙ্কগুলো বয়ে বেড়াতে হয়। শেখ হাসিনার জমানাতে 15টি বছর ধরে নির্বাচনের বিধি ব্যবস্থা ধ্বংস হয়েছে, কোনো সন্দেহ নেই। সিন্ডিকেট ছিল প্রশাসনে, বিচার বিভাগে, তারপর সামরিক বাহিনীতে, ব্যবসা বাণিজ্যে, চাঁদাবাজিতে, রাস্তাঘাটে, সব জায়গাতেই সিন্ডিকেট ছিল। সিন্ডিকেটের বাইরে বিশেষ এলাকা, বিশেষ জেলার প্রাধান্য ছিল। চাঁদাবাজি, মাস্তানি, খুন, জখম, রাহাজানি থেকে শুরু করে সব কিছুতে একটি বিশেষ দল, একটি বিশেষ গোষ্ঠী এবং একটি বিশেষ জেলার মানুষের যে প্রাধান্য ছিল, সেই প্রাধান্যকে অতিক্রম করে আমরা এখনো পর্যন্ত 100তে এগোতে পারিনি। বরং জুলাই আগস্ট বিপ্লব যে হলো বা জুলাই আগস্ট গণ অভ্যুত্থান হলো, এই অভ্যুত্থান ছিল অপ্রত্যাশিত, ম্যাজিক্যাল, নাটকীয় এবং মনে হলো যে আল্লাহর পক্ষ থেকে এটা ঘটে গেছে। এবং সেই ঘটনার পর রাতারাতি আমাদের আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা, প্রেম, ভালোবাসা এই দেশকে নিয়ে বহুল অংশে বেড়ে গেল। আমরা অনেক কিছু করার চেষ্টা করলাম একই সঙ্গে। ক্ষুধার্ত এবং পিপাসার্ত মানুষের সামনে যখন পানি আনা হয় বা খাদ্য সামগ্রী আনা হয়, তখন তার যে অবস্থা হয়, আমাদের অবস্থা সেরকম ছিল। আমাদের অভাব, আমাদের গণতন্ত্রের অভাব, সুশাসনের অভাব, সব কিছু, আমাদের রাগ, ক্রোধ, ক্ষোভ, সব কিছু একসাথে আমরা উগড়ে দিয়েছিলাম 2024 সনের আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মাসে। মনের আনন্দে আমরা টের পাইনি যে আমরা যে বৃক্ষের উপর আবাস গড়েছি, যে ডালের উপর বসে আছি, নিজেদের অজান্তে সেই ডালগুলোই আমরা কুপিয়ে কুপিয়ে শেষ করে দিচ্ছি এবং এখন আমরা প্রায় অতলান্তে পড়ে যাওয়ার পর্যায়ে পৌঁছে গেছি। সরকারি অফিসগুলোতে ঘুষ এবং দুর্নীতি এতটা অসহনীয়
যারা ভুক্তভোগী তারা মনে করছেন যে এর চেয়ে গলায় দড়ি দিয়ে মরা উত্তম। হাইকোর্টের বারান্দায় যারা ঘুরছেন বিচারের জন্য, একটি মামলার শুধু তারিখ ফেলানোর জন্য গত 17 মাসে হাজার হাজার মানুষ ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু মামলার সিরিয়াল পাচ্ছেন না, তারিখ পাচ্ছেন না। আওয়ামী লীগের লোক পুরো বিচারাঙ্গন থেকে আউট। বিএনপির কতিপয় শীর্ষ নেতা, জামাতের কয়েকজন নেতা এই সময়টার মধ্যে যত টাকা উপার্জন করেছেন আইনাঙ্গন থেকে, আগামী 100-200 বছর তাদের কিচ্ছু করতে হবে না, পায়ের উপর পা তুলে তারা খেতে পারবেন। যে মামলায় অন্য সময় 50,000 টাকা উকিলের ফি হতো, এই সময় 50 লাখ টাকা নিয়ে সেই মামলা করা হয়েছে। যে মামলা হয়তো 1 লাখ টাকা হতো, 1 কোটি টাকা দিয়ে মামলা এই সময়টিতে করা হয়েছে। হাজার হাজার কোটি টাকা একজন মানুষ এই 17 মাসের মধ্যে হাজার হাজার কোটি টাকা উপার্জন করে ফেলেছেন, এবং বিভিন্ন অঙ্গনে এরকম কয়েক হাজার নতুন হাজার কোটি টাকার মালিকের অভ্যুদয় হয়েছে, যা কিনা পুরো অর্থ ব্যবস্থাকে তছনছ করে ছেড়ে দিয়েছে। এই সময়টিতে রাজনীতির যে বিভেদ এবং বিসংবাদ মারাত্মক আকার ধারণ করেছে, এবং এতটা মারাত্মক আকার ধারণ করেছে যে ন্যূনতম রাজনীতির যে শিষ্টাচার, রাজনীতির যে নর্মস কিংবা সৌজন্যবোধ, এটি উধাও হয়ে গেছে। এখানে কে রাজা, কে প্রজা, এখানে কে ভালো, কে মন্দ, কে সাধু, কে শয়তান, ডাজ নট ম্যাটার। সাধুকে শয়তান বলে গালাগাল দেওয়া হচ্ছে, আর শয়তানকে সাধু সাজিয়ে আমাদের সামনে পুজো করতে বলা হচ্ছে। এই অবস্থাতে দেশের প্রধান দুটো রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধ শেষ হবার নয়। নির্বাচন কি হবে, কারা জয়লাভ করবে, কি করবে না না করবে, কেউ অনুমান করতে পারছেন না। সন্দেহ ম্যাটিকুলার ডিজাইন হবে, সন্দেহ ভোট র্যাগিং হবে, সন্দেহ ভোট ডাকাতি হবে, সন্দেহ ভোট কেন্দ্রে ভোট আসবে না, এবং শেষ সময়টাতে যে কোনো একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটবে। এই অবস্থাতে 48 ঘন্টা আগে নির্বাচন নিয়ে ভিডিও করা, আপনি বুঝতে পারেন যে কত বড় একটা মানসিক চাপের মধ্যে এই ভিডিও করতে হচ্ছে। তারপরে বলছি, নির্বাচনের ফলাফল যাই হোক, কিংবা নির্বাচনে যারাই বিজয়ী হোক, অথবা নির্বাচন নিয়ে যা কিছুই ঘটুক না কেন, বাংলাদেশের রাজনীতিতে জামাত এবং বিএনপির মধ্যে যে শত্রুতা শুরু হলো, এই শত্রুতার রেশ আগামীতে অনেকের জীবনকে তছনছ করে দেবে। রাজনীতিতে যে সকল ন্যারেটিভ হঠাৎ করে শুরু হয়ে গেল, বিএনপি ঠিক অনেকটা আওয়ামী লীগের মতো করে মুক্তিযুদ্ধের ধারক বাহক, কথক এবং অংশীদার হিসেবে তারা আবির্ভূত হয়েছে। তাদের মূল সহায়, মূল সম্পত্তি মুক্তিযুদ্ধ, এবং সেই মুক্তিযুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা, তার দলে মুক্তিযোদ্ধাদের অবস্থান, এবং বিএনপির প্রতিষ্ঠাকালীন সময়ে সর্বোচ্চ সংখ্যক যোদ্ধা, মুক্তিযোদ্ধা, তাদের যে অন্তর্ভুক্তি, সেটাকে তারা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন। আর অন্যদিকে জামাত সৎলোকের শাসন, ন্যায়, ইনসাফ, ইনকিলাব, তারপর শরিয়া আইন, হিজাব, নারীদের কর্মঘণ্টা ইত্যাদি বিভিন্ন বিষয়গুলোকে সামনে এনে সমাজকে ইসলামাইজেশনের দিকে যেভাবে তারা টেনে নিয়ে যাচ্ছেন, আর এই যে ইসলামের দিকে টেনে নেওয়ার জন্য নিজেদের সততা, নিজেদের ন্যায়পরায়ণতা, নিজেদের চরিত্র ফুলের মতো পবিত্র, এই জিনিসগুলো প্রমাণ করার জন্য তারা প্রতিপক্ষকে যে ভাষায় চাঁদাবাজ, লুটেরা, বদমাশ, ধর্ষণকারী, পরনারী হরণকারী, ফুর্তিবাজ, এরপর বাইজির আসর বা জুয়ার আসর পরিচালনাকারী, বিভিন্ন রকম তকমা তারা দিয়ে যাচ্ছে, এবং এটি ক্রমশ বাড়ছে। অতীতে বিএনপি যে সময় ক্ষমতায় ছিল, বিশেষ করে 2001 থেকে 2006, এই সময়টিতে যে সকল অপরাধ হয়েছে, প্রত্যেকটা অপরাধকে রঙিন চলচ্চিত্রে রূপান্তরিত করা হচ্ছে। অনেকগুলো ভিডিও তৈরি করা হচ্ছে,
অনেকগুলো ডকুমেন্টারি তৈরি করা হচ্ছে এবং বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে দেশে এবং দেশের বাইরে সে সকল ভিডিও প্রচারের জন্য মোটামুটি তারা যে বিনিয়োগ করছে, এতে করে 2001 থেকে 2006 সনে চাঁদাবাজি, হাওয়া ভবন, খোয়াব ভবন, আপনারা তো জানেন খোয়াব ভবনের কাহিনী কি। হাওয়া ভবন, খোয়াব ভবন, খাম্বা, এরপর অন্যান্য যে সকল দুর্নীতি রয়েছে, সকল দুর্নীতির যে ডকুমেন্ট বা ডকুমেন্টারি, এগুলো অ্যানিমেশন আকারে, মিনা কার্টুনের মতো করে অ্যানিমেশন আকারে আলটিমেটলি তৈরি করা হয়ে গেছে। যদি বিএনপির প্রতিপক্ষ ক্ষমতা আসে তাহলে এগুলো প্রচারিত হবে, ক্ষমতায় না এলেও এগুলো প্রচারিত হবে। এবং তা প্রচারিত হওয়ার পর কি হবে উই ডোন্ট নো। এবং এখন এমন একটা ব্যাপার যে পৃথিবীতে শুধু ফেসবুক, টুইটার নয়, এরকম অনেক অনেক ওটিটি রয়েছে, যেখান থেকে যদি কোনো একটি ভিডিও আপলোড করা হয়, ছাড়া হয়, ওটা কোটি কোটি দর্শকের মনে যে প্রভাব বিস্তার করে, যেটি মূলধারা চলচ্চিত্র বা নাটক সেটা করতে পারে না। এই গেল একটা। অন্যদিকে বিএনপি যারা লোকজন আছে তারা মুক্তিযুদ্ধকে ধারণ করে 1971 সনে রাজাকার, আলবদর আর শামসদের কুকীর্তি, তার সঙ্গে সঙ্গে শহীদ বুদ্ধিজীবী হত্যা এবং পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সাথে সম্পর্ক স্থাপিত হলে এদেশে কিভাবে জঙ্গিবাদের বিস্তার ঘটবে এবং পশ্চিমা রাষ্ট্রসমূহ কিভাবে বাংলাদেশের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, তার একটি ন্যারেটিভ তৈরি করার কাজ বিএনপি ইতিমধ্যে শুরু করে দিয়েছে। অন্যদিকে জনাব তারেক রহমান সাহেব এই মুহূর্তে বিএনপির প্রধানতম সম্পদ। তারেক রহমান সাহেবের বাইরে এই পরিবারে অন্য কোনো পুরুষ নেই যাকে সামনে আনা যায়। দ্বিতীয় সারিতে সেখানে জাইমা রহমান বা জুবাইদা রহমান, তাদেরকে তারেক রহমান সাহেব প্রদর্শন করছেন, কিন্তু এটা এত সহজ হবে না। তারেক রহমান সাহেবের যে 2001 থেকে এই পর্যন্ত 25 বছরের অবিরত সংগ্রাম, তার অভিজ্ঞতা, তার কর্ম, তার সঙ্গে সঙ্গে তার যে লিগেছি, দ্য ব্লাডের যে লিগেছি, এটি ইচ্ছে করলে তার সন্তান বা তার স্ত্রী তার অবর্তমানে এটা পারবেন না। পাকিস্তানে বেনজির ভুট্টোর অবর্তমানে যেভাবে তার স্বামী এবং তার দল পুরো বিষয়টি তারা এনক্যাশ করতে পেরেছিল, এর কারণ হলো যে সেখানে জুলফিকার আলী ভুট্টো এবং তার পরিবারের যে লিগেসিটা, আপনি চিন্তা করুন যে জুলফিকার আলী ভুট্টোর বাবা যিনি ছিলেন, তিনি ভারত সরকারের যে বা ব্রিটিশ ভারতের যে সবচেয়ে প্রভাবশালী শাসক নিজামুল মুলক যাকে বলা হতো, হায়দ্রাবাদের নিজাম, সেই হায়দ্রাবাদের নিজামের প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি আসলে প্রধানমন্ত্রী হলো ডিফ্যাক্টো নিজাম ছিলেন। হায়দ্রাবাদকে তিনি শাসন করতেন এবং সিন্ধুর যে লারকানা জেলা, পুরো জেলাটার মালিক, একটা জেলার মালিক এই ভুট্টো পরিবার টিল নাও। উপমহাদেশে তাদের মতো এত বড় ফিউডাল ফ্যামিলি আর নেই, মানে জমিদার পরিবার আর নেই টিল নাও এখন পর্যন্ত। তো সেই পরিবারের হাজার হাজার আত্মীয় স্বজন সবকিছু মিলিয়ে তারা যেভাবে পাকিস্তান পিপলস পার্টিকে সংগঠিত করতে পেরেছিল বেনজির ভুট্টোর অবর্তমানে, সেটা বিএনপির পক্ষে সম্ভব নয়। বিএনপিতে এখন পর্যন্ত তারেক রহমান সাহেবের কোনো বিকল্প নেই, বিকল্প কেউ চিন্তাও করছেন না। আর এই যে তারেক রহমানের যে বিকল্প নেই, এটাকে একক ধরে বিএনপি যারা প্রতিপক্ষ, তারা তারেক রহমান সাহেবের চরিত্র হানি করা, তাকে মানসিকভাবে দুর্বল করে দেওয়া, তার যে পাওয়ার হাউসগুলো রয়েছে যেখান থেকে তিনি শক্তি পাবেন, মনোবল পাবেন, ঠিক সেই পাওয়ার হাউসগুলোর সঙ্গে তারেক রহমান সাহেবের দূরত্ব আলটিমেটলি হয়ে গেছে। এখন তারেক রহমান সাহেব হয়তো কাউকে ইনফ্লুয়েন্স করতে পারবেন, কিন্তু তারেক রহমান সাহেবকে ইনফ্লুয়েন্স করতে পারেন, তারেক রহমান সাহেবের প্রভাব বিস্তার করতে পারেন, কিংবা তারেক রহমান সাহেব যাদেরকে শ্রদ্ধা করতে বাধ্য, এই বাংলায় এরকম একজন লোক 1000 কোটি টাকা দিল তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করবেন না, এরকম একটা দূরত্ব তার প্রতিপক্ষ যারা আছে তারা তৈরি করে ফেলেছেন। ফলে এই যে মুক্তিযুদ্ধ বিরোধী যারা শক্তি রয়েছেন,
তারা যে শক্তিমত্তা নিয়ে তারেক রহমান সাহেবের বিরুদ্ধে যেভাবে নেমেছেন, তাতে করে নির্বাচনের ফলাফল যাই হোক, তারেক রহমান সাহেব বিরোধী দলে থাকুন বা প্রধানমন্ত্রী হন, অথবা একটি অন্য তত্ত্বাবধায়ক সরকার এলো এবং 2 মাস 3 মাস পরে আবার একটি নির্বাচনের কথা আসলো, ঠিক সেই সময়টাতে বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান সাহেব যে বিপদ এবং বিপত্তিতে পড়বে, যেটা বিএনপির জীবনে কখনোই হয়নি।